আপনার বর্ডারটা যেটা ঘটছে এটা আমার প্রয়োজনে ঘটছে এবং আরো ঘটবে। এবার এটাতে বাংলাদেশ যেভাবে সেটা বাংলাদেশে যেভাবে নেবে নেবে, কিন্তু এটা করা হবেই। এটা হচ্ছে বক্তব্য আমাদের দিকে। এটা যদি হাসিনা বা কোঅপারেটিং গভর্নমেন্ট থাকতো তাহলে হয়তো আমরা এইভাবে করতাম না। এটাও সত্যি কথা। মনে পড়ছে ফেব্রুয়ারি নাগাদ দীনেশ ত্রিবেদীর নাম করা হয়েছিল, ফেব্রুয়ারি আচ্ছা, এটা মার্চ তো হবে। হ্যাঁ। তো তাহলে 2 সপ্তাহ দেরি হলো কেন নতুন হাই কমিশনারের যেতে? শোনা যায় যে বাংলাদেশ এই অ্যাপ্রুভালটা দিতে ডিলে করেছিল। বিএনপি সরকার ইউনূস সরকারের একটা এক্সটেনশন। এবং আপনি জানেন যে আমার নিজেরও পডকাস্টে এসে প্রাক্তন হাই কমিশনার বিনা সিকরি একই কথা বলে গেছেন। মার্কিন চুক্তি হয়েছে এবং পাকিস্তানের অ্যাক্টিভিটি ইউনূস সরকারের সময় যা বেড়েছিল, যার জন্য ইউনূস সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে এবং সে সরকার চলে গেছে। বিএনপি সরকারের সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার হওয়ার মতো একটা পরিস্থিতি দিকে আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের ইন্ডিকেশন। বঙ্গোপসাগর আগামীর যুদ্ধক্ষেত্র, সেখানে বলছে যে আমেরিকা এখন ভারতকে একটা কম্পিটিটর হিসেবে দেখছে, রিজিওনাল কম্পিটিটর, হুইচ এভার ইজ ট্রু। কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি কম্পিটিশন। এবার তার মাঝখানে বাংলাদেশ কি হয়েছে? বাংলাদেশ একদিকে তো আমেরিকাকে নিয়েছে এবং আমেরিকান সাপোর্টে আসুক, চাইনিজ সাপোর্টে আসুক, মূলত আমেরিকান সাপোর্টে পাকিস্তান প্লে করছে। এবং আমেরিকার ধোকাটা ভারত এবং চীন, রাশিয়া কারোর কাছেই এটা খুব একটা কমফোর্টেবল না। কেমন? তো আপনি প্রমাণ করছেন যে বাংলাদেশেও এই মার্কিন চুক্তির মাধ্যমে বাংলাদেশের মানে বঙ্গোপসাগর এলাকায় মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করতে পারে বা সেটি আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই এখানে একটা বেস থাকবে, এখানে একটা বেস হবে, ভারতের দিক থেকে প্রেশার তৈরি করা হবে, অবশ্যই হবে। সব মিলিয়ে হাওয়াটা গরম হচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন খুবই সঙ্গত কারণে বার্নিং কয়েকটি ইস্যু নিয়ে কথা বলবো। ভারতের প্রখ্যাত সাংবাদিক, দা হিন্দু গ্রুপের বিভিন্ন গণমাধ্যমে যিনি দীর্ঘদিন সম্পাদনা কাজে যুক্ত ছিলেন, তিনি আর সাংবাদিক প্রতিম রঞ্জন বোস। সাংবাদিক প্রতিম রঞ্জন বোস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আমরা শুরুতে বলছিলাম যে বেশ কয়েকটি স্পর্শকাতর ইস্যুতে কথা বলবো। সীমান্তে যে উত্তেজনা চলছে, পুশ ব্যাকের ঘটনাকে কেন্দ্র করে অনেক দিনের প্রথা ভেঙে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে যুক্ত হলেন একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, ভারতের সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী। এবং মার্কিন চুক্তি নিয়ে ভারতের কোনো ভাবনা নতুন করে শুরু হয়েছে কিনা সেই বিষয়ে আপনার কাছে কিছু জানার চেষ্টা করবো। আমি প্রথমে যেতে চাই সীমান্ত ইস্যুতে। আহ হুট করে কেন ভারতের পক্ষ থেকে অবৈধ বাংলাদেশী হিসেবে চিহ্নিত করে অনেকেই পুশিনের ঘটনা ঘটাচ্ছে? ভারত এটি কেন করছে, যেখানে বাংলাদেশ নতুন সরকার আসার পরে দুই দেশের মধ্যে একটি নতুন সম্পর্ক স্থাপনের একটা আশা জেগেছিল? ধন্যবাদ মঞ্জুরুল আমন্ত্রণ করার জন্য। প্রথম কথা হচ্ছে এই যে পুশিন, এটা এটা কিন্তু খুব সুস্থভাবে ভাবা দরকার। এই পুশিনটা অ্যাকচুয়ালি একটা ইনফর্মাল অ্যাপ্রোচ যেটা দুদেশের ভেতর ছিল, অনেক দিন ধরে আছে, এটা নতুন কিছু না। এটার কারণ হচ্ছে এই যে মানুষগুলো চলে আসে, এই মানুষগুলোকে আমি ধরে যদি জেলে ভরতে শুরু করি তাহলে একটা হিউম্যান ট্র্যাজেডি তৈরি হয়। এটার জন্য বিএসএফ এবং বিজিবি ভেতর একটা পুরনো চুক্তি অনুসারে এদের হ্যান্ড ওভার করে দেওয়া হতো। এটা এতদিন চলতো, বিজিবিও নিত, এখন যে যাই বলুক বিজিবি নিত। এখন একটা দিকে হচ্ছে আপনি মনে করতে পারেন যে এটা পলিটিসাইজড হয়েছে, অথবা মনে করতে পারেন যেটা ঘটনা সেটা হচ্ছে এই ফ্লোটা খুব বড় হয়ে গেছে। তার কারণ হচ্ছে পলিটিসাইজড হওয়ার কারণ, ধরুন আসাম বা বেঙ্গলে আপনি শুনতে পাচ্ছেন পলিটিশিয়ানরা 4টে কথা বলছেন, ভাগো অমুক করো ইত্যাদি, সে কারণ। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই ফ্লোটা খুব বড় হয়ে গেছে। আপনি ইদানিংকালে যারা বর্ডারে গিয়ে ভিড় করছে, যেমন কয়েকটা ছবি আপনি দেখেছেন, হাকিমপুর সীমান্তে শয়ে শয়ে লোক জড়ো হয়েছে, এর আগেও আপনি দেখেছেন পেট্রাপোলে গিয়ে জড়ো হয়েছে। এই যে জড়ো হচ্ছে এর কারণ হচ্ছে আমাদের দেশে ন্যাশনাল সিকিউরিটির জন্য। বিশেষত আপনি যদি খেয়াল করে দেখেন, দেখবেন অপারেশন সিন্দুরের সময় থেকে দেশে ইলিগাল ইমিগ্রেন্ট নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল, খুচখাচ কাজ হচ্ছিল, কিন্তু অপারেশন সিন্দুরের সময় থেকে একেবারে এটার উপর একটা মানে ড্রাইভ, যে ধরো এবং এবং আপনাকে আমি এটুকু বলতে পারি যে আগামী 3-4 বছর 5 বছর আপনি দেখবেন, প্রথম কথা হচ্ছে যে ইলিগাল ইমিগ্রেশন বন্ধ করা হবে, মানে বর্ডারে ম্যাসিভ কাজ চলছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এদিক থেকে ড্রাইভ, এই ইলিগাল ইমিগ্রেন্টদের সরানো। একটা ছোট উদাহরণ দিয়ে আপনাকে শেষ করছি। ইলিগাল ইমিগ্রেন্ট অনেক রকম হয়, মূলত 2 রকম। 1 নম্বর হচ্ছে যারা আনডকুমেন্টেড, যারা ভারতে এসছেন, কাজ করছেন, কিছু করছেন, কিন্তু তাদের ডকুমেন্ট নেই, মূলত এরা কিন্তু খুবই দরিদ্র শ্রেণী। দ্বিতীয় শ্রেণীটা মারাত্মক, এটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং এর অংশ। আপনি জানেন বাংলাদেশ হিউম্যান ট্রাফিকিং এর একটা বড় সেন্টার, এবং এরা ভারতে আসে, ভারতের ডকুমেন্ট জোগাড় করে, অবশ্যই তার মধ্যে আমাদের দেশের লোকেরাও ইনভলভ আছে, এবং তারপরে অনেক লোক এখানকার পাসপোর্টে মধ্যপ্রাচ্যে যায়। এখন এই সবগুলো বিষয় সামনে এসেছে। সাংবাদিক প্রতিম রঞ্জন বোস, আপনি যে কথাগুলো বলছেন আমি এইগুলোকে একটাকেও উড়িয়ে দিচ্ছি না এবং প্রত্যেকটা ভিত্তি আছে। আমি জানি অনেকে অস্বীকার করেন, কিন্তু আমি জানি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে যে ভারতে অবশ্যই অবৈধ বাংলাদেশি রয়েছে, এটি অস্বীকার করার কোনো কারণ নেই। আবার বাংলাদেশেও কিছু মানে ভিসা থাকতেই পারে, ভিসা ভিসা ছাড়া কিছু ভারতীয় ভিসা ছাড়া, নাগরিক আছে। ভিসা মেয়াদ পেরিয়ে গেছে, হতে পারে। না, আচ্ছা, আমার কথা হচ্ছে যে অবশ্যই অবৈধ বাংলাদেশি হিসেবে যাদেরকে চিহ্নিত করছে ভারত সরকার, আহ তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে কেন ইলিগাল বা নিয়ম বহির্ভূত ভাবে বা আপনি যেটা বলেন যে ইনফর্মাল ওয়ে পুশিং করার এই ঘটনাটি কেন ঘটবে?
বাংলাদেশ সরকার থেকে তো বলা হচ্ছে যে আমাদেরকে তালিকা দিক, আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখবো, আমার কোনো আপত্তি নেই। এবং আমার প্রশ্ন ছিল পুশিনের ঘটনা, আপনি যে বলছেন যে না, বরাবরই এটাকে সেটা পুশিন ছিল। পুশব্যাক বলা হচ্ছে, এই বক্তব্যটাই খুব গন্ডগোলের হচ্ছে, যেটা বাংলাদেশ হিস্টোরিক্যালি মানতে চায় না যে ভারতে ইলিগাল ইমিগ্রেন্ট আছে। ফলে যখন সেটা অস্বীকার করেনি, যেমন বর্তমান বিএনপি না সরকার কিন্তু অস্বীকার করছে না, তারা বলেছে আমাদেরকে তালিকা দেওয়া হোক এবং যথাযথ না না প্রক্রিয়া এই মেনটেন তালিকা করে। যখন তারা যেটা করে প্রসেসটা ডিলে করে, আমরা চাইছি তোমরা ফাস্ট নাও। এটা কিন্তু আনডকুমেন্টেড ভাবে হচ্ছে না। বর্ডারে এই যে লোকগুলো আসে তাদের পুরো ডকুমেন্ট নেওয়া হয়, তাদের বায়োমেট্রিক নেওয়া হয়, নেওয়ার পরে তাদেরকে বিজিবির কাছে হ্যান্ড ওভার করা হবে। এখন এই প্রসেসটা যদি বাংলাদেশের দিকেও, এটা কিন্তু আছে নিয়মে, নিয়মে নেই তা নয়, দুদেশের ভেতর এটা আছে। বাংলাদেশ চাইছে তুমি অন্য ভাবে আগে আমাকে লিস্ট পাঠাও, তারপর আমি দেখবো, তারপর হবে। আর আচ্ছা, ইন্ডিয়া বলছে এইভাবে। এখন এই জায়গাটাতে একটা রাজনীতি আছে, দুটো দুটো রাজনীতি আছে। একটা হচ্ছে আমরা চাইছি যে এই লোকগুলো, বা ভারত সরকার চাইছে এই লোকগুলো এই যে ভিড় জমাচ্ছে, এটা আমাদের দেশে ভিজুয়ালস তৈরি করছে, এবং আরো যারা আছে চলে যাক তারা কেমন চুপচাপ। দ্বিতীয়ত হচ্ছে যাতে আমাকে আর এখানে নিয়ে খুব সমস্যাটা কমে যায় এবং হিউম্যান ট্র্যাজেডিটা কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ সরকারের সঙ্গে, বাংলাদেশ সরকার, আপনি নিশ্চয়ই, আপনি সাংবাদিক হিসেবে আপনার একটা বক্তব্য আছে, কিন্তু ব্যাপারটা যত সহজভাবে বাংলাদেশ আপনি বলছেন, ব্যাপারটা তত সহজ নয়। কারণ বাংলাদেশের দিকে তা না হলে পুশব্যাক শব্দটা আসছে কেন, কেমন? পুলবাক এই জন্য, যেমন আমি যদি একটা রেফারেন্স দিই আপনাকে, এই পুশিনের ঘটনাটা হঠাৎ করে বেড়েছে, আপনি যদি বলছেন আমি স্বীকার করি যে সবসময় ছিল, কিন্তু আমার প্রথম প্রশ্ন ছিল যে হঠাৎ করে কেন বাড়লো, এবং ইউনূস সরকারের সময় এই কারণ বাড়াটা আমরা দেখেছি। ড্রাইভটা এসছে এবং লোকেরা ভয় পেয়ে দৌড়েছে। আজকে যাদের আপনি বর্ডারে দেখছেন তাদের আমরা হ্যাঁ। ধরে নিয়ে যাইনি, তারা ভয় পেয়ে নিজেরা গিয়ে হাজির হয়ে গেছে বাড়ি আচ্ছা, ফিরবে আবার বলে। কিন্তু এখানে গন্ডগোল যেখানে বাজে, আপনি যে শব্দটা ইউজ করছেন, আহ ইউনূস সরকারের সময় 2025-এ 2000-এর মতো মানুষকে পুশিন করা হয়েছিল, এবং বিজিবি সেগুলো যাচাই বাছাই করে দেখেছিল আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী, তার মধ্যে 136 জন ভারতীয় নাগরিক পাওয়া গিয়েছিল, যে 2000-এর মতো পুশিন করা হয়েছিল। তো এই জটিলতা গুলোও তো তৈরি হয়। তাহলে একটু যদি সময় নিয়ে প্রক্রিয়া মেনটেন করে যদি সবকিছু করা হয়, সেক্ষেত্রে তো ঝুঁকি অনেক ক্ষেত্রেই কমে কমে যায়। এবং আপনি যেটা বলছেন যে হিউম্যান ট্রাজেডি যেটা সৃষ্টি হচ্ছে, একবারে শূন্য রেখার মতো উপরে দেশহীন, আলোহীন, আকাশহীন যে মানুষেরা, মানে যে অবস্থা রয়েছে, তাতে এরকমই মনে হচ্ছে, অস্তিত্বহীন, শিকড়হীন। মানে এটা তো একেবারে অমানবিক দৃশ্যপটে তৈরি হচ্ছে, তাই না? আবার এক ধরনের উত্তেজনার সৃষ্টি হচ্ছে বিএসএফ বিজিবির মধ্যে। রাইট, রাইট। আপনি এইগুলো জানেন যে এইগুলো আমেরিকা শেকল পরিয়ে পরিয়ে ফেরত পাঠাচ্ছিল। আপনি আজকে যে, সেগুলোকে আমরা সমর্থন না করি না। না না আপনি সমর্থন করার ব্যাপার বলছি না, আপনিও সমর্থন করেন, আমিও সমর্থন করি না ব্যক্তিগতভাবে। কিন্তু আমেরিকা কাজটা করছিল কেন? কাজটা এই কারণে করছিল যে সকলের মনে ভয় ঢোকাতে, এক। দুই, যে দেশ থেকে আসছে সেই দেশগুলোকে বলছে তুমি ব্যবস্থা নাও, তার মধ্যে কিন্তু ভারতও ছিল, কেমন? তো তাহলে, এবং ভারত খুব বড় এই ধরনের ইলিগাল ইমিগ্রেশন আমেরিকার জন্য। তো প্রশ্ন হচ্ছে এক্ষেত্রেও ভারত সরকার একই জিনিস চাইছে, কারণ আমাদের হিসেব মতো আমাদের দেশে কোটি খানেক আছে, এবং আমাদের আনঅফিসিয়াল হিসেব অনুযায়ী কমসে কম 10,000 পালিয়েছে, এবং বহু হাজারকে আমরা এয়ারপোর্ট, ল্যান্ড পোর্ট, তাদের এখানে ধরে ফেলেছি। আপনি যে ভারতীয় এবং বাংলাদেশি বলছেন, এখানে দুটো সাইড আছে। একটা হচ্ছে যখন পুলিশ ধরেছিল দিল্লি বা গুজরাট অঞ্চল থেকে, নানান জায়গা থেকে, তারা ভাষা বুঝতে পারেনি, তারা পশ্চিমবঙ্গের লোককে ভেবেছে বাংলাদেশি। এরকম ঘটনা ঘটেছে আমার হিসেব মতো, গোটা 40 ছিল এরকম ঘটনা, 20 কি 40 একটা সংখ্যা ছিল। এটা তো সত্যি কথা, এবং এটা ভুল, ব্যাড হ্যান্ডলিং অফ সিচুয়েশনস। কিন্তু আর একটা সাইড আছে, একটা লোকের কাছে বাংলাদেশি ডকুমেন্ট আছে, ইন্ডিয়ান ডকুমেন্ট আছে, আপনি যদি তাকে বলে দেন, এবং সেই লোকটা ইন্ডিয়াতে থাকার ভেস্টেড ইন্টারেস্ট আছে, তাই সে যদি এই প্রসেস দিয়ে এসে বলে আমি ইন্ডিয়ান, তখন কি হবে? প্রবলেমটা এখানে হয়েছে, এই জন্য ম্যাসিভ। এটা কিন্তু একটা এরিয়া, যদি মোদ্দা কথা আমি যেটা বলতে চাইছি, ভারত কিন্তু এখানে আপনি গায়ের জোর বলতে পারেন, দাদাগিরি বলতে পারেন, সবকিছু বলতে পারেন, কিন্তু ভারত দুজনকে মেসেজ দিচ্ছে। এক হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টকে মেসেজ দিচ্ছে তুমি চলে যাও, দুই হচ্ছে বাংলাদেশকে মেসেজ দিচ্ছে তুমি তোমার বর্ডার ম্যানেজ করো। তোমার, আমি তো আমার বর্ডারে যথেষ্ট প্রিকশন নিচ্ছি, কিন্তু তোমারও কর্তব্য আছে যেন এই লোক একপাশে না আসে। কিন্তু এর মাঝামাঝি কি অন্য কিছু আছে? যেমন আমাদের যারা বিশ্লেষক বা কূটনীতিবিদ, তাদের কেউ কেউ বলছেন যে এটি করে ভারত বাংলাদেশ সরকারকে এক ধরনের চাপে রাখার চেষ্টা করছে, যেহেতু গঙ্গা চুক্তির ইস্যু আছে, নবায়নের, তিস্তা চুক্তির বিষয় আছে, আবার রাজনৈতিক একটি বিষয় আছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, যেটি ভারত কোনো কোনো ক্ষেত্রে জড়িয়ে রয়েছে, ভারতের প্রসঙ্গ, শেখ হাসিনা সেখানে রয়েছেন, ইত্যাদি ইত্যাদি। যেটাই হোক না কেন, সব মিলিয়ে কি আসলে কোনো ধরনের চাপ সৃষ্টির কোনো মানে বিহাইন্ড দ্য স্ক্রিনে কোনো বিষয় আছে কিনা বাংলাদেশ দেখুন, সরকার? বাংলাদেশ আপনি জানেন যে বিএনপি সরকার আসার আগে থেকে, যখন খালেদা জিয়া মারা গেলেন তখন জয়শঙ্কর চলে গেলেন, এবং ভারত কিন্তু আপনি যেটা বলছিলেন অত্যন্ত প্রোঅ্যাক্টিভ স্টেপস নিচ্ছিল, এবং বিএনপি সরকারের প্রতি ভারতের সমর্থন, মানে ইলেকশনে যখন তারা যাচ্ছে তার প্রতি যে ভারতের সমর্থন আছে, এটা খুব প্রকট ছিল। এটা আমি বলি আর না বলি, এটা একদম বাস্তব। সবার কাছে স্পষ্ট। রাইট, রাইট। তো যদি এই অবধি হয়, তাহলে যেটা ছিল, এবং আপনি এটাও জানেন যে ইলেকশনে পরে নরেন্দ্র মোদী ইয়ে করলেন, ইনভাইট করলেন তারেক রহমানকে উইথ ফ্যামিলি, রাইট? তারপরে কিন্তু 3 মাসের বেশি কেটে গেছে, ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয়েছে, তাহলে 4 মাস হতে চললো, রাইট? তাহলে এই 4 মাসে
বাংলাদেশ প্রধানমন্ত্রীর সফর হওয়া দূরের কথা, বাংলাদেশের বিদেশ মন্ত্রী এসেছিলেন এবং বাংলাদেশে সেটাকে বলা হলো এটা ভারত সফর না, এটা ট্রানজিট। তাহলে সমস্যাটা প্রথম তৈরি করতে শুরু করলো বাংলাদেশ সরকার। এবং আপনার বর্ডারটা যেটা ঘটছে এটা আমার প্রয়োজনে ঘটছে এবং আরো ঘটবে, এবার এটাতে বাংলাদেশ যেভাবে সেটা বাংলাদেশে যেভাবে নেবে নেবে, কিন্তু এটা করা হবেই। এটা হচ্ছে বক্তব্য আমাদের দিকে। এটা যদি হাসিনা বা কোঅপারেটিং গভর্নমেন্ট থাকতো তাহলে হয়তো আমরা এভাবে করতাম না, এটাও সত্যি কথা। কিন্তু অন্যদিক যেগুলো আপনি বলছেন যে বাকি যেগুলো বাংলাদেশের ভারতের সঙ্গে, দেখুন অভিন্ন জিওগ্রাফি, অভিন্ন কালচার, সুতরাং এ তো ইকোনমিটা এক্সটেন্ডেড ইকোনমি। কিন্তু বাংলাদেশে আপনি জানেন এই কথা হয়, এবং একজন খুব জোরালো ভাবে যিনি ইউনূস সরকারের একজন উপদেষ্টা ছিলেন বা কোনো এম্বাসিতে ছিলেন, তিনি চারিদিকে বলে বেড়ান, একজন প্রাক্তন সাংবাদিক, আমি দেখেছি যে ভারতকে ছাড়া যে বাংলাদেশ হতে পারে মানে দরকার নেই, এটা প্রমাণ হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত প্রমাণের জন্য অনেক দিন অনেক কিছু থাকে, আমি সেসবের মধ্যে ঢুকছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে এই যে ভারত দিল এবং ভারতের পরে খলিলুর রহমান যখন এলেন, খলিলুর রহমানের আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি, খলিলুর রহমানের দিক থেকেও আচার বিচারে কোনো ত্রুটি ছিল না। কিন্তু বাংলাদেশ এটাকে বলল এটা হচ্ছে ট্রানজিট, ভারত সফর সে বলে না। তো বাংলাদেশ কি ভারতকে মাকাও বা মালদ্বীপের মতো মনে করে? তার ফরেন মিনিস্টার ভারতে আসছে, সে সেটাকে বলবে না? ভারত তো বড় দেশ। এক, দুই হচ্ছে যে সুতরাং তারপরে ভারতের যে স্টেটমেন্ট ছিল সেটাও কিন্তু এক ধরনের স্টার্ন, ডিপ্লোম্যাটিক্যালি একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের স্টার্ন, যে যা ভবিষ্যতে যেমন হবে তেমন আমরা চলবো টাইপের, যেমন দেখা যাবে কি ঘটে সেরকম অনুযায়ী আমাদের রেসপন্স হবে, এর মোদ্দা বাংলা করে বললে পরে। এবারে ঘটনাটা হচ্ছে যে তারপর থেকে দেখুন ভারতের সঙ্গে বাংলাদেশের দিক থেকে কিছু কাজ হচ্ছে, ভারতের যেমন তার অফিসারদের ট্রেনিং এর জন্য ভারতের সঙ্গে চুক্তি চুক্তি ইত্যাদি আছে। তো হঠাৎ করে দেখা গেল ইউনূস সরকার একটা বললো যে পাকিস্তানে পাঠানো হবে, বাংলাদেশ সরকার পাকিস্তানে পাঠাতে শুরু করে দিল। তাতে আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে, মানে আমি এটা বলছি না যে ভারতে কেন পাঠালো না, আমাদের না পাঠালে আমাদের বিরাট ক্ষতি, আমি সেটা বলছি না। কিন্তু আপনি যদি পাকিস্তানের সঙ্গে আমাকে কি সিগন্যাল দিচ্ছেন বারবার? তো এই সিগন্যালের এবং শেষ একটা সিগন্যাল আছে যেটা শোনা যায়, আমি কনফার্ম করে বলতে পারবো না, আপনি জানেন ভালো করে যে আমাদের প্রাক্তন হাই কমিশনার তিনি প্রায় 2-3 সপ্তাহ তো বটেই তিনি গেছেন বাংলাদেশ থেকে, সপ্তাহ দুয়েক। রাইট? তো দীনেশ ত্রিবেদী গেলেন এই কালকে, কেমন? তো এটার আমার যতদূর মনে পড়ছে ফেব্রুয়ারি নাগাদ দীনেশ ত্রিবেদীর নাম ইয়ে করা হয়েছিল, ফেব্রুয়ারি মার্চ হবে। হ্যাঁ, তো তাহলে 2 সপ্তাহ দেরি হলো কেন নতুন হাই কমিশনারের যেতে? শোনা যায় যে বাংলাদেশ এই অ্যাপ্রুভালটা দিতে ডিলে করেছিল, তো এবং কেন রাজনীতিবিদ এই নিয়ে প্রশ্ন তুলেছিল বা ইত্যাদি ইত্যাদি। তো আমার যেটা মনে হয় যে বাংলাদেশ আমাদের বাস্তবগত পর্যালোচনা হচ্ছে যে বাংলাদেশ যে মানে বাংলাদেশ ভারত থেকে আলাদা হয়ে থাকবো, ভারতের সঙ্গে শত্রুতা করব ইত্যাদি টাইপের যদি অ্যাটিটিউড হয় তাহলে সেটা বাংলাদেশের অসুবিধেই আছে। আর ইনসোফার অ্যাজ আমাদের দিকে একটু ক্লিয়ার করতে চাই দর্শকদের উদ্দেশ্যে, মানে আপনার মাধ্যমে। দীনেশ ত্রিবেদী যিনি আমাদের নতুন হাই কমিশনার ভারতের পক্ষ থেকে, তার নিয়োগের বিষয়টি মানে বাংলাদেশে আসা বিষয়টি বাংলাদেশ গভর্নমেন্ট ঝুলিয়ে রেখেছিল, বিষয়টি এরকমই আপনি যদি বলতে চাচ্ছেন, যদি তাই হয়ে থাকে পেছনে কারণটি কি, কেন বাংলাদেশ গভর্নমেন্ট এই বিষয়টি ঝুলিয়ে রাখতে চাইছিল বা দীনেশ ত্রিবেদীর বিষয়টি অ্যাপ্রুভাল দিচ্ছিল না? দেখুন, যদি খুব কড়া সত্যি বলি তাহলে বিএনপি সরকারের, আমাদের ধারণা বিএনপি সরকারের যে অ্যাডমিনিস্ট্রেশন, বিএনপি সরকার ইউনূস সরকারের একটা এক্সটেনশন। এবং আপনি জানেন যে আমার নিজেরও পডকাস্টে এসে প্রাক্তন হাই কমিশনার বিনা সিকরি একই কথা বলে গেছেন, ইউনূস সরকারের একটা এক্সটেনশন হিসেবেই চলছে সে। কিন্তু আপনি ভারত ভুলে যান, আপনি দেখুন 4 মাস হয়ে গেল ভারত এত সম্পর্ক উন্নয়নের জন্য এতখানি আগ্রহ দেখিয়েছিল, অথচ তারপরেও ভারত যে ইউনূস সরকারের সময় যে সুবিধাগুলো প্রত্যাহার করেছিল, কেমন? তাহলে সেগুলোকে চালু করানোর বিষয়ে বাংলাদেশের দিক থেকে উদ্যোগ থাকা উচিত ছিল, তাই না? তা উদ্যোগ কি আছে? নিশ্চয়ই কোথাও সম্পর্কে ঘাটতি আছে, কারণ এটুকু আমরা দেখেছি যে ভারত কিন্তু ইন্ডিয়া হ্যাড পুট ইটস বেস্ট ফুট ফরওয়ার্ড ফর তারেক রহমান গভর্নমেন্ট। তো সেটা হলে পরে তার পরবর্তীতে বাংলাদেশের দিক থেকে কেন এই ধরনের ঘটনা ঘটছে, কেন যদি হয়ে থাকে দীনেশ ত্রিবেদীর অ্যাপ্রুভাল পেতে যদি দেরি হয়ে থাকে তাহলে সে ঘটনাগুলো কেন ঘটছে? আমার মনে হয় যে বাংলাদেশের দিকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। বা রেটরিক যেগুলো দেখতে পাচ্ছি, যে ধরনের অ্যাকশনস দেখতে পাচ্ছি, সেগুলো খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না। আমি প্রশ্নটা আরেকটু ভাঙি, সেটি হচ্ছে যে একটা হয় যে কোনো দেশের রাষ্ট্রদূত যখন নতুন করে কোথাও নিয়োগ হয়, ওই রাষ্ট্রের সংশ্লিষ্ট রাষ্ট্রের পক্ষ থেকে মানে স্বাগতম রাষ্ট্রের পক্ষ থেকে অনেক সময় ঝুলিয়ে রাখা হয় এক ধরনের সম্পর্কের বৈরী অবস্থান থেকে। এই এক মানে এরকম কোনো বিষয় ঘটছে কিনা ভারত বাংলাদেশের ক্ষেত্রে, মানে নতুন হাই কমিশনের এই বিষয়টি অ্যাপ্রুভাল দেওয়ার ক্ষেত্রে, ইউনূস অথবা সরকারের ব্যক্তি সময় পর্যায়ে ব্যক্তি দীনেশ ত্রিবেদীর জায়গা থেকে কোনো মানে বাংলাদেশের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল কিনা? আমি দুটো, একটা রাষ্ট্রীয় অবস্থান থেকে আর একটা ব্যক্তি দীনেশ ত্রিবেদীকে কেন্দ্র করে, কোনটা আপনার মনে হয়? না না, ব্যক্তি দীনেশ ত্রিবেদী, দেখুন ব্যক্তি আসে না রাষ্ট্রীয় জায়গায়, এক। আর দুই হচ্ছে ভারতে আমেরিকা তার অ্যাম্বাসাডার অ্যাপয়েন্ট করলো, কেমন?
সেই অ্যাম্বাসাডারের ব্যক্তি অ্যাম্বাসাডারকে নিয়ে আমাদের অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু আপনি যে মুহূর্তে কোনো সেই অ্যাম্বাসাডারকে অ্যাপ্রুভাল দিচ্ছেন না বা এরকম ঘটনা যদি ঘটে থাকে, তাহলে সেটা ভারত আমেরিকান সম্পর্ক ওপর পড়বে গিয়ে, সোজা কথা। কেমন? তো তাহলে কোথাও বাংলাদেশ মনে করে না যে ভারত তার থেকে শক্তিশালী দেশ, রিজিওনাল পাওয়ার, বা বাংলাদেশ ভারতের সঙ্গে কোথাও পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায় হয়তো। আমি বলছি না কিন্তু এগুলো কোনটা সত্যি, কারণ আমি প্রথমেই বলেছি যে যদি হয়ে থাকে, কারণ সমস্ত প্রশ্নে আপনি বুঝতেই পারছেন যে প্রত্যেকটা জিনিসে সরাসরি কিছু কথা বলায় আমারও কিছু অসুবিধে থাকে একজন সাংবাদিক হিসেবে। নিঃসন্দেহে নিঃসন্দেহে। তার মানে কি আমি আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে পারি কিনা, মানে মার্কিন চুক্তি যেটি বাংলাদেশের সঙ্গে হয়েছে সে বিষয়ে ভারতের কোনো ধরনের অবজারভেশন আছে কিনা, বা সেটি নিয়ে নতুন করে ভাবছে কিনা, এবং বর্তমান সরকার নানান ধরনের অ্যাক্টিভিটিস আপনি যে এক্সাম্পল গুলো তুলে ধরলেন সবকিছু কেন্দ্র করে। মার্কিন চুক্তি হয়েছে এবং পাকিস্তানের অ্যাক্টিভিটি ইউনূস সরকারের সময় যা বেড়েছিল, যার জন্য ইউনূস সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে এবং সে সরকার চলে গেছে। বিএনপি সরকারের সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার হওয়ার মতো একটা পরিস্থিতি দিকে আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের ইন্ডিকেশন। সেটা কেউ বলছে যে বিএনপি ইউনূস সরকারের থেকে এই যে ফেরত আসা, এটা একদিনে হবে না, এই জন্য বিএনপি আস্তে আস্তে করে সে টানবে। তারেক রহমান সাহেব তো কিছু বলেন না, সুতরাং তাকে কোট করার কোনো জায়গা নেই। এখন কেউ মনে করে যে এখান থেকে বিএনপি আস্তে আস্তে করে রাশ টানবে, কিন্তু সেই আস্তে আস্তে রাশ টানার মাঝখান থেকে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে। দেখুন, আমার মনে হয় যে আপনি নিশ্চয়ই জানেন যে বঙ্গোপসাগর আগামীর যুদ্ধক্ষেত্র, এবং এটা খুব শীঘ্র হবে। আপনি দেখেছেন, আমি আপনাকে ছোট ছোট